ইসরায়েলের আক্রমণে ইরানের নিহত বিজ্ঞানীদের নিয়ে এবার বোমা ফাটালো যুক্তরাজ্যের জনপ্রিয় গণমাধ্যম দি টেলিগ্রাফ। এমনকি ইসরায়েলও দাবি করেছে ইরানের অনেক বিজ্ঞানী এখনো জীবিত আছেন এবং তারা আত্মগোপনে থেকে নতুন বিজ্ঞানীদের যেমন গড়ে তুলেছেন তেমনি পারমাণু কর্মসূচির কাজও শুরু করেছেন। ইসরায়েলের 12 দিনের বিমান হামলায় ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানিয়েছেন ইসরায়েলের তালিকাভুক্ত শতাধিক বিজ্ঞানীদের মধ্যে 15 জনের বেশি জীবিত রয়েছেন এবং তারা এখন তেহরানের নিরাপদ জায়গায় লুকিয়ে আছেন। নিরাপত্তাজনিত কারণে তারা বাসভবন ও বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন। সিনিয়র এক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই বিজ্ঞানীদের পরিবার সহ তেহরানের নিরাপদ ভিলা এবং দেশের উত্তর উপকূলে সরিয়ে নেওয়া হয়েছে। তেহরানের বিশ্ববিদ্যালয়গুলোতে যারা আগে পারমাণবিক কর্মসূচিতে যুক্ত ছিলেন তাদের পরিবর্তে এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে যাদের পারমাণবিক প্রোগ্রামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। দি টেলিগ্রাফের কাছে ইসরায়েলি বিশেষজ্ঞরা বলেছেন, ইরানের নিহত বিজ্ঞানীদের কাজ গ্রহণ করতে প্রস্তুত নতুন গবেষকরা। এই পরিস্থিতিকে তারা মারা যাওয়া মানুষের হাঁটাহাঁটির সঙ্গে তুলনা করেছেন। একই সঙ্গে তারা জানাচ্ছেন যে গবেষকরা ইরানের পরমাণু কর্মসূচির দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন। তাদের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান এখনও তাদের পারমাণবিক কর্মসূচির পরিদর্শন মেনে নেয়নি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করেনি। তিনি বলেন, ইসরায়েল ইরান যুদ্ধের পর ইরানের পারমাণবিক প্রোগ্রাম স্থায়ীভাবে পিছিয়ে গেছে, তবে তারা হয়তো অন্য কোথাও থেকে আবার শুরু করতে পারে। CSBS নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের 3টি B-2 বোমারু বিমান ইরানের ফোর্ডো পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। প্রত্যেক বিমানে 2টি করে বাংকার বাস্টার বোমা ছিল। ফোর্দো ইরানের একটি প্রধান উচ্চমানের ইউরেনিয়াম সমৃদ্ধ কেন্দ্র, যা পর্বতের নিচে প্রায় 300 ফুট গভীরে অবস্থিত। এছাড়া নাতানজ ও ইস্ফাহান নামের আরও 2 পারমাণবিক স্থাপনাতে যুক্তরাষ্ট্রের তামাকখোপ ক্ষেপণাস্ত্র হামলা হয়। জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এক সোশ্যাল মিডিয়ায় পোস্টে জানায়, যুক্তরাষ্ট্রের হামলার পর আশেপাশের এলাকায় কোনো অতিরিক্ত তেজস্ক্রিয়তা দেখা যায়নি। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এই হামলার সত্যতা স্বীকার করলেও বলেছে, হামলা তাদের পারমাণবিক উন্নয়নের কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদোয়ান সার দাবি করেছেন, ইরানের পারমাণবিক প্রোগ্রামে 2 বছর পিছিয়ে গেছে, যদিও তেহরান এই দাবি প্রত্যাখ্যান করেছে। ইরানের পার্লামেন্ট সদস্য মাহাদি মোহাম্মদি বলেন, ইরানের দৃষ্টিকোণ থেকে অপ্রত্যাশিত কিছুই ঘটেনি। তারা কয়েক রাত ধরে ফোর্দো সাইটে হামলার প্রত্যাশায় ছিলেন এবং সেখানকার কর্মীরা আগেই সরে গিয়েছিলেন। হামলা হলেও মারাত্মক কোনো ক্ষতি হয়নি। হোয়াইট হাউসে বৈঠক শেষে পাকিস্তানের ফিল্ড মার্শাল অসীম মুনির যেন বোমা ফাটালেন আন্তর্জাতিক মিডিয়ায়। প্রধান এবার সরাসরি ভারতকে 10টি মিসাইল ছোড়ার হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় সফররত পাকিস্তানের সেনা প্রধান অসীম মুনিরের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ভারতের বিরুদ্ধে বিভিন্ন হুমকি দিয়েছেন পাক সেনা প্রধান। তিনি বলেছেন, যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখোমুখি হয় এবং পাকিস্তান ধ্বংসের মুখে পড়ে, তাহলে পুরো বিশ্বের অর্ধেক ধসিয়ে দেব, এরপর নিজেরা ধ্বংস হব। তিনি মূলত এ অঞ্চলে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন। অসীম মুনির বলেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমরা মনে করি আমরা ধ্বংস হচ্ছি, তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে ধসিয়ে নিয়ে যাব। 2 মাসের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান। দেশটির রাজনৈতিক ব্যক্তিরা ও বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিনের সংঘাত হয়। এর আগে গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় 26 জন নিহত হন। ওই হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল করে ভারত। তখন নয়াদিল্লি হুমকি দেয়, সিন্ধুর পানি আর পাকিস্তানকে দেওয়া হবে না। এ নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের ওই অনুষ্ঠানে জানিয়েছেন, সিন্ধু নদীতে ভারতের বাঁধ নির্মাণের জন্য তারা অপেক্ষা করবেন। যখনই বাঁধটি বানানো শেষ হবে তখনই মিসাইল মেরে এটি ধসিয়ে দেবেন। অসীম মুনির বলেন, আমরা বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব। যখন বানানো শেষ হবে 10টি মিসাইল মেরে এটি ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়, আমাদের মিসাইলের কোনো অভাব নেই। যুক্তরাষ্ট্রের ওই অনুষ্ঠানে নৈশভোজে অংশ নেওয়া শেষে অসীম মুনির সেখানে উপস্থিতদের এমন কথা বলে খবর প্রকাশ করেছে দ্য প্রিন্ট। বিশ্বব্যাংকের সহায়তায় 1960-এর দশকে ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ চুক্তি হয়। এর মাধ্যমে সিন্ধুর অববাহিকা থেকে আসা 3টি নদীর পানি পায় পাকিস্তান। মুনির আরও হুঁশিয়ারি দেন, সিন্ধু নদীতে ভারতের নির্মিত কোনো অবকাঠামো পাকিস্তানের পানি প্রবাহে বাধা দিলে সেটি ক্ষেপণাস্ত্র দিয়ে গুড়িয়ে দেবেন। তার দাবি, পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি থেকে সরে গিয়ে পাকিস্তানের 25 কোটি মানুষকে অনাহারের ঝুঁকিতে ফেলেছে। ডিনারে প্রায় 120 জন পাকিস্তানি বংশোদ্ভূত অংশ নেন, যেখানে মোবাইল ফোন বা অন্য ডিজিটাল যন্ত্র নেওয়া নিষিদ্ধ ছিল। একাধিক প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক প্রতিনিধিও উপস্থিত ছিলেন। ভারত পাকিস্তানের সাম্প্রতিক 4 দিনের সংঘর্ষ প্রসঙ্গে মুনির অভিযোগ করেন, ভারত ক্ষয়ক্ষতির বিস্তারিত গোপন করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে ভারত আক্রমণ চালালে পাকিস্তান আরও কঠোর জবাব দেবে। আমরা ভারতের পূর্বাঞ্চল থেকে শুরু করব, এরপর পশ্চিমে অগ্রসর হব। মুনির মে মাসে ভারতের সঙ্গে সংঘর্ষের পর তিনি ফিল্ড মার্শাল খেতাব পান। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে তিনি আগামী দিনে পাকিস্তানের প্রেসিডেন্ট হতে পারেন। রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকার পক্ষে সওয়াল করে মুনির বলেন, যুদ্ধ যেমন শুধু জেনারেলদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়, তেমনি রাজনীতিও কেবল রাজনীতিকদের হাতে ছাড়া ঠিক নয়। ওয়াশিংটন দিল্লি বাণিজ্য যুদ্ধ এবার সামরিক যুদ্ধে রূপ নিতে পারে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী ভারত কোনোভাবে আপোষ করবে না, আর তাতেই আরো বড় শক্তির কথা ভাবছে যুক্তরাষ্ট্র। আর সেই শক্তির খড়গ যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে বলে মনে করছেন অনেকে। ট্রাম্পের নির্দেশ অমান্য করা মানেই কঠিন শাস্তির মধ্যে পড়া। এটা মার্কিন প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই স্বীকৃত। আর ভারত এবার সরাসরি ট্রাম্পের নির্দেশে বিপরীতে অবস্থান নিয়েছে। এমনকি মোদী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা ট্রাম্পকে পাত্তাই দিচ্ছে না, যা মার্কিন প্রেসিডেন্টকে হতাশ এবং হতবাক করেছে বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞরা। আর এমন অবস্থায় সন্দেহ দানা বাঁধছে, ভারত যদি মাথা নত না করে তাহলে ইরানের মতোই পরিণতি বরণ করতে হতে পারে দেশটিকে। ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়েছে। সাবেক উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর মতে, কৌশলগত ও জাতীয় স্বার্থে ভারত কোনোভাবে আপোষ করবে না। যুক্তরাষ্ট্রের চাপ কিংবা হুমকি কোনোটাই ভারতের পথ রোধ করতে পারবে না। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী ট্রাম্পকে এমন হুমকি দিয়েছেন মোদি। And some people are unnecessarily making adverse comments on India. শনিবার চেন্নাই এস.এম. স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাইডু স্পষ্ট ভাষায় বলেন, আমরা জ্বালানি নিরাপত্তা রক্ষা করব এবং জাতীয় স্বার্থে অটল থাকব। হুমকির মুখে নত হওয়ার প্রশ্নই আসে না। ভারত কোনো হুমকির কাজ করবে না। Share and care is the core of Indian philosophy.
তিনি জানান, ভারত এখন আত্মনির্ভরশীল হয়ে উঠেছে এবং শেয়ার অ্যান্ড কেয়ার নীতির ভিত্তিতে বিশ্ব সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ। তবে তার এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের শুল্ক 25% থেকে বাড়িয়ে 50% করেছেন এবং ভারতকে মৃত অর্থনীতির দেশ বলে কটাক্ষ করেছেন। Ultimate aim of research, happiness of the farmer, happiness of the people. নাইডুর মতে ভারতের দ্রুত অগ্রগতি ও বিশ্বজুড়ে স্বীকৃতি কিছু দেশের মধ্যে ঈর্ষা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা আমাদের উন্নতি সহ্য করতে পারছে না, তাদের হজমে সমস্যা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, কৃষক, গবেষক ও তরুণদের অবদানে ভারত বৈশ্বিক অর্থনীতিতে চতুর্থ থেকে দ্রুত তৃতীয় স্থানে পৌঁছাবে। একই সঙ্গে প্রশ্ন তোলেন, মিত্র দেশ ভারতের উপর বেছে বেছে শুল্ক আরোপ কতটা ন্যায়সঙ্গত, যখন যুক্তরাষ্ট্র নিজেই রাশিয়া থেকে ইউরেনিয়াম সার আমদানি করেছে এবং ইউরোপীয় ইউনিয়ন বিপুল অপরিশোধিত তেল কিনেছে। We respect each other. We have admiration. But what is happening? What is being said about India without any provocation, any reason? নাইডু বলেন, আমরা বন্ধু ছিলাম এবং আমেরিকাকে সবসময় শ্রদ্ধা করেছি। তারা প্রাচীনতম গণতন্ত্র, আমরা বৃহত্তম গণতন্ত্র। পারস্পরিক শ্রদ্ধা থাকা উচিত, কিন্তু কোনো উস্কানি বা যুক্তিসঙ্গত কারণ ছাড়াই ভারতের বিরুদ্ধে যা বলা হচ্ছে তা সত্যি দুঃখজনক। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া থেকে তেল কেনার অপরাধে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের ওপর যে বাড়তি 25% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন, সেই ধাক্কা থেকে দিল্লি এখনও বেরোতে পারেনি। ভারতীয় পণ্যের ওপর এখন মোট মার্কিন শুল্ক হতে যাচ্ছে 50%, যে পদক্ষেপ এই ঘোষণার ঠিক 3 সপ্তাহ পর অর্থাৎ আগামী 27 আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা। এই পদক্ষেপকে ভারত সরকার বিবৃতি দিয়ে অন্যায় ও অযৌক্তিক বলে বর্ণনা করেছে, আর 50% শুল্কের ধাক্কা সামলানো অসম্ভব ও পথে বসা সামিল বলে জানিয়েছেন ভারতীয় রপ্তানিকারকরা। বিশ্লেষকরা বলছেন, ভারতের রপ্তানিমুখী বাণিজ্য ও সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর এত বড় আঘাত স্মরণকালের মধ্যে আসেনি। যেহেতু দুই দেশ এখনও কোনো সমঝোতায় আসতে পারেনি, তাই ওয়াশিংটন দিল্লি বাণিজ্য দ্বন্দ্বের শেষ কোথায় তা এখনও অজানা। জাতিসংঘ থেকে শুরু করে গোটা বিশ্বের বেশিরভাগ দেশের তোপের মুখে পড়ার পর নেতানিয়াহু যেন আরও আগ্রাসী হয়ে পড়েছেন। এবার তিনি পুরো গাজা দখলের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনীকে। এদিকে সেনাপ্রধানের আপত্তি থাকা সত্ত্বেও ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে বলে জানিয়েছেন নেতানিয়াহু। সাফাক নিউজ জানায়, জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতি নিয়ে মাসের পর মাস আলোচনায় কোনো ফল আসেনি, ফলে গাজা দখল ছাড়া আর কোনো উপায় তিনি দেখছেন না। নেতানিয়াহুর অভিযোগ, হামাস এমন শর্ত দিয়েছে যা মূলত ইসরায়েলের কাছে আত্মসমর্পণের সমান। এর মধ্যে রয়েছে গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার, বন্দী যোদ্ধাদের মুক্তি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বাধ্যতামূলক নিশ্চয়তা, যা ইসরায়েলের ভবিষ্যৎ সামরিক পদক্ষেপ ঠেকিয়ে দেবে। নেতানিয়াহুর দাবি, ইসরায়েলি জিম্মিদের মুক্তির একমাত্র উপায় হলো হামাসকে পরাজিত করা। বিকল্প কৌশল হিসেবে অবশিষ্ট হামাস ঘাঁটিকে ঘিরে রেখে অভিযান চালানোর প্রস্তাব মন্ত্রিসভার অধিকাংশ সদস্য অকার্যকর বলে প্রত্যাখ্যান করেছেন। অভিযানের সময়সীমা নিয়ে তিনি বলেন, গাজা সিটি দখলের জন্য সেনাবাহিনীকে সময়সূচি আরও কমিয়ে দ্রুত করার নির্দেশ দেওয়া হয়েছে। নেতানিয়াহু দাবি করেন, তার উদ্দেশ্য গাজা দখল নয়, হামাসকে হারানো। তিনি যোগ করেন, দেশের ভেতর ও বাইরে থেকে যুদ্ধ বন্ধ করার প্রবল চাপের মধ্যেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ আগে ভাগে অভিযান থামালে হামাস নেতৃত্ব টিকে যেত এবং এতে ইসরায়েলের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীরা আরও সাহসী হয়ে উঠত। অন্যদিকে এক বিবৃতিতে হামাস নেতানিয়াহুকে আন্তর্জাতিকভাবে নথিভুক্ত গণহত্যা ও অনাহারের অপরাধ থেকে ইসরায়েল ও এর সেনাবাহিনীকে দায়মুক্ত করতে চাওয়ার জন্য অভিযুক্ত করেছে। সংগঠনটির দাবি, গাজা মুক্ত করার নামে নেতানিয়াহু ব্যাপক বাস্তুচ্যুতি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস এবং একটি পুতুল প্রশাসন বসানোর পরিকল্পনা করছেন।
হামাসের অভিযোগ নেতানিয়াহু জিম্মি ইস্যুকে হামলার ন্যায্যতা হিসেবে ব্যবহার করছেন, অথচ বন্দিদশায় ডজন খানেক জিম্মি নিহত হয়েছেন এবং পূর্ববর্তী বিনিময় চুক্তি বাতিল করা হয়েছে। জাতিসংঘের তথ্য উদ্ধৃত করে হামাস জানায়, গাজার শিশুদের মধ্যে অনাহারে মৃত্যুর ঘটনা ঘটছে, সীমান্ত ক্রসিংগুলো বন্ধ রাখা হয়েছে এবং ইসরায়েল এমন স্থানে আকাশপথে সহায়তা ফেলছে যা বিপজ্জনক বা সমুদ্রে পড়ে, ফলে আরও হতাহতের ঘটনা ঘটছে। হামাসের দাবি, ইসরায়েলের পরিকল্পিত অনাহার নীতিতে এখন পর্যন্ত 1800-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, 260 জনেরও বেশি ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করা হয়েছে এবং বিদেশি গণমাধ্যমকে গাজায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে। বিবৃতিতে হামাস জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানায়, নৈতিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে অবশ্যই হামলা বন্ধ, অবরোধ প্রত্যাহার এবং যুদ্ধাপরাধের জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। নেতানিয়াহুর গাজা দখলে পাশে নেই বন্ধু রাষ্ট্রগুলো, তবুও গাজা দখলে নেতানিয়াহু নাছোড়বান্দা। শত বাধা নিষেধ সত্ত্বেও তিনি যেন একাই পুরো গাজা দখল করে ফেলবেন। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান যুদ্ধের 2 বছর পূর্ণ হতে আর 2 মাসেরও কম সময় বাকি। ঠিক এই মুহূর্তে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে এক বিতর্কিত প্রস্তাবে, গাজা সিটির পূর্ণ দখল। এই পরিকল্পনার নেপথ্যে রয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বয়ং, যদিও এই প্রস্তাবটি সামরিক কৌশলের চেয়ে বেশি রাজনৈতিক টিকে থাকার লড়াই। নেতানিয়াহুর এই প্রস্তাবের বিরোধিতা করেছে ইসরায়েলের সামরিক নেতৃত্ব। সতর্ক করে তারা জানিয়েছে, এই অভিযান গাজার মানবিক সংকটকে ভয়াবহ করে তুলবে এবং সেখানে আটকা থাকা অন্তত 50 জন ইসরায়েলি জিম্মির জীবনও এতে ঝুঁকিতে পড়বে। সেনাবাহিনী আশঙ্কা প্রকাশ করেছে, গাজায় দীর্ঘদিন ধরে চলা সংঘাত আরও গভীর হবে এবং ইসরায়েলি বাহিনীর শক্তি ক্ষয়ে যাবে। যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে দেশের ভেতর সমর্থনও ক্রমে কমছে। সাম্প্রতিক জরিপ বলছে, অধিকাংশ ইসরায়েলি এখন যুদ্ধ থামাতে ও জিম্মিদের মুক্তি আনতে চায়। তবুও নেতানিয়াহু নিজের পরিকল্পনায় অনড়, কারণ এর মধ্য দিয়ে তিনি অন্তত কিছুটা সময় পাচ্ছেন নিজের রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখার। তার কট্টর ডানপন্থী জোটসঙ্গীরাও চান যুদ্ধ দীর্ঘায়িত হোক, যাতে তারা নিজেদের রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়ন করতে পারে। জোটের 2 উগ্রবাদী নেতা ইতামার বেন গভির ও বেজালেল স্মোট্রিচ হুমকি দিয়েছেন, যুদ্ধ বন্ধ হলে তারা সরকার থেকে বেরিয়ে যাবেন। শুধু গাজা সিটি নয়, তারা পুরো গাজা উপত্যকা দখল ও সেখানে নতুন ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা করছেন। তাদের তুলনায় নেতানিয়াহুর প্রস্তাব সীমিত হলেও সেটিও যথেষ্ট নয় বলে দাবি করছে উগ্রপন্থীরা। নেতানিয়াহু ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, ইসরায়েল পুরো গাজার নিয়ন্ত্রণ নিতে চায়, তবে তিনি ধাপে ধাপে এগোচ্ছেন। প্রথম ধাপে শুধু গাজা সিটি দখলের পরিকল্পনা, কাছাকাছি শিবিরগুলো এখনই লক্ষ্য নয়, যাতে কূটনৈতিক আলোচনার মাধ্যমে জিম্মি মুক্তির সুযোগ রাখা যায়। 2 মাসের ঢিলেঢালা সময়সীমা দিয়ে তিনি যুদ্ধবিরতির সম্ভাবনাও খোলা রেখেছেন। কিন্তু সেনাপ্রধান ইয়াল জামির স্পষ্টভাবে বলেছেন, নতুন সামরিক অভিযান শুরু করলে গাজার ভেতরে থাকা ইসরায়েলি জিম্মিরা বড় ধরনের ঝুঁকিতে পড়বে। এছাড়া প্রায় 2 বছর ধরে লড়াইয়ে ক্লান্ত সেনাদের মনোবলও ভেঙে যেতে পারে। এই উদ্বেগ সাধারণ মানুষের মধ্যেও প্রতিফলিত হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও নেতানিয়াহু ক্রমশ একা হয়ে পড়ছেন। মার্কিন প্রশাসনের আংশিক সমর্থন থাকলেও গাজায় খাদ্য সংকট ও অনাহারের কারণে বিশ্বব্যাপী ইসরায়েলের যুদ্ধের গ্রহণযোগ্যতা কমছে। পরিকল্পনা ঘোষণার পর জার্মানি কিছু সামরিক সরঞ্জাম রপ্তানি স্থগিত করেছে, যা ইসরায়েলের জন্য বড় ধাক্কা। জার্মানি যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলের দ্বিতীয় বড় কৌশলগত মিত্র। God bless Israel and may God bless our unshakable alliance, our unbreakable faith. সব মিলিয়ে নেতানিয়াহু এমন এক পরিকল্পনায় এগোচ্ছেন যা দেশের সেনা, সাধারণ মানুষ, বিদেশি মিত্র কারোরই সমর্থন পাচ্ছে না। আবার তার জোটসঙ্গী কট্টরপন্থীরাও মনে করছেন পরিকল্পনাটি যথেষ্ট নয়। তবুও নেতানিয়াহুর জন্য এটি রাজনৈতিক সময় কেনার একটি উপায়। যুদ্ধবিরতি বা পূর্ণাঙ্গ অভিযান, কোনোটি এখনই চূড়ান্ত না করে নিজের রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখার কৌশল। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ কেবল সামরিক নয়, বরং একটি পুরনো রাজনৈতিক কৌশল। যুদ্ধ দীর্ঘায়িত করে নিজের অবস্থান রক্ষা করা, যদিও তাতে গাজাবাসী ও ইসরায়েলি বন্দীদের দুর্ভোগ আরও বাড়ে।
সকাল থেকে দিল্লির রাজনীতির বাতাসে অস্বস্তিকর উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতারা নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভে নামেন। সেই বিক্ষোভে রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী সহ কয়েকজন নেতাকে দিল্লি পুলিশ আটক করে। ইন্ডিয়া জোটের মিছিল শুরু হয় নির্বাচন কমিশনের অফিসের দিকে। কমিশন ভবন পার্লামেন্ট থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। পার্লামেন্ট চত্বর পুলিশি কড়া পাহারায় ঘেরা। বিভিন্ন দলের কর্মীরা পতাকা ও ব্যানার হাতে স্লোগান দিয়ে এগিয়ে যাচ্ছিলেন। কর্মীরা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করছিলেন। Keep the sanctity of elections alive. You are responsible for that. মিছিলে ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, শিবসেনার নেতা সঞ্জয় রাউত প্রমুখ। বিক্ষোভকারীরা রাস্তায় বসে স্লোগান দিচ্ছিলেন, কিন্তু পুলিশ বাধা দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষুব্ধ কর্মীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, ফলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ও সংঘর্ষ হয়। শেষ পর্যন্ত পুলিশ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ শীর্ষ নেতাদের আটক করে। তাদের সঙ্গে থাকা অনেক নেতাকর্মীও গ্রেফতার হন। ভারতের রাজনৈতিক মঞ্চে এমন ঘটনা বিরল। এটি দেশের রাজনৈতিক উত্তেজনা ও গণতন্ত্রের পরীক্ষার প্রতিচ্ছবি। বিরোধীরা অভিযোগ করেন, ক্ষমতাসীন বিজেপি ও নির্বাচন কমিশনের মধ্যে গোপন যোগসাজশ চলছে। তারা দাবি করেন, ভোটার তালিকা কারচুপি ও ভোট জালিয়াতি করা হচ্ছে। এই অভিযোগ প্রথম ওঠে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সময়। সেখানে ভোটার সংখ্যা হঠাৎ বৃদ্ধি পেয়েছিল। বিরোধী দল বলছে, এমন পরিবর্তন স্বাভাবিক নয়, এতে নির্বাচনের স্বচ্ছতা ক্ষুণ্ণ হচ্ছে। নির্বাচন কমিশন অভিযোগ নাকচ করে বলেছে, তাদের সব পদক্ষেপ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার জন্য। তারা রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ দিয়েছে, যদি প্রমাণ থাকে সরাসরি হলফনামায় উপস্থাপন করতে। देखिए हिंदुस्तान की डेमोक्रेसी की हालत देखिए। বিক্ষোভের কারণে ভারতীয় পার্লামেন্টের 2 কক্ষের অধিবেশন দুপুর 2টা পর্যন্ত স্থগিত করা হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা শুধুমাত্র দ্বন্দ্ব নয়, ভারতের গণতন্ত্রের বড় পরীক্ষা। বিক্ষোভের ছবি ও ভিডিওতে দেখা যায়, রাহুল গান্ধী ও অন্যান্য নেতারা পুলিশ ব্যারিকেড ভাঙার সময় রাস্তায় বসে আছেন। চারপাশে হাজারো কর্মী ও সমর্থক। এই দৃশ্য ভারতের গণতন্ত্রের চ্যালেঞ্জ ও রাজনৈতিক সক্রিয়তার নিদর্শন। রাজনৈতিক মহলে নানা তর্ক বিতর্ক চলছে। কিছু বিশ্লেষক মনে করছেন, ক্ষমতাসীন দল ভোট প্রক্রিয়ার প্রভাব বিস্তার করছে। আবার অনেকে বলছেন, বিরোধীদের বিক্ষোভই গণতন্ত্রের প্রাণকেন্দ্রকে সচল রাখছে। পরিস্থিতি যতই উত্তপ্ত হোক, ভারতের ভবিষ্যৎ নির্ভর করছে এই ধরনের ঘটনার মাধ্যমে দেশের রাজনৈতিক প্রক্রিয়া কতটা স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক হতে পারে তার উপর। আগামী নির্বাচনগুলো হবে গণতন্ত্রের বড় পরীক্ষা। এবার ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিবে দেশটি। এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডাও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এতে আন্তর্জাতিক মহলে ভারী হবে ফিলিস্তিনের পাল্লা। আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ ঘোষণা দেন। জার্মানিতেও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে জনসমর্থন বাড়ছে। ফরসা ইনস্টিটিউট ফর ফরেন পলিসি জার্নাল ইন্টারন্যাশনাল পলিটিক্সের এক জরিপে দেখা গেছে, দেশটির গড়ে 54% মানুষ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে হ্যাঁ বলেছেন। বিবিসির খবরে বলা হয়, আলবানিজ জানান, মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙতে এবং গাজায় সংঘাত, দুর্ভোগ ও অনাহার বন্ধ করতে 2 রাষ্ট্র সমাধানই মানবতার সর্বোত্তম আশা। তার মতে, পৃথক ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে স্থায়ী শান্তি সম্ভব নয়।
অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী আরও বলেন, তার দেশ ফিলিস্তিনি জনগণের নিজেদের রাষ্ট্র পাওয়ার অধিকারকে স্বীকৃতি দেবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে এই অধিকার বাস্তবায়নে কাজ করবে। তিনি জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাকে আশ্বস্ত করেছে যে ভবিষ্যতের ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের জঙ্গিদের কোনো ভূমিকা থাকবে না। এই আশ্বাসই মূলত ক্যানবেরাকে স্বীকৃতি দেওয়ার পথে এগিয়ে দিয়েছে। তবে বাস্তবতা হলো, গাজায় মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো নিয়ন্ত্রণ নেই। প্রায় 2 দশক ধরে গাজার শাসনভার হামাসের হাতে। এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। অস্ট্রেলিয়ার ঘোষণার কয়েক ঘন্টা আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বানকে তীব্র সমালোচনা করে বলেন, এতে শান্তি নয় বরং নতুন যুদ্ধের সূত্রপাত হবে। ইউরোপের কয়েকটি দেশ ও অস্ট্রেলিয়ার পরিকল্পনাকে তিনি হতাশাজনক ও লজ্জাজনক বলে উল্লেখ করেন। বিশ্বজুড়ে মানবিক উদ্বেগ বাড়িয়ে তুলেছে গাজার পরিস্থিতি। 2 বছর ধরে ইসরায়েলের আগ্রাসনের মুখে 20 লাখ গাজাবাসী চরম সংকটে রয়েছে। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকেই 2 রাষ্ট্র সমাধান নিয়ে নতুন করে আন্তর্জাতিক তৎপরতা শুরু হয়েছে। আলবানিজ ইসরায়েল সরকারের সমালোচনা করে বলেন, দেশটি আন্তর্জাতিক আইন উপেক্ষা করছে এবং গাজায় পর্যাপ্ত ত্রাণ ঢুকতে দিচ্ছে না। তিনি মনে করেন, এই অবস্থার পরিবর্তনে এখনই রাজনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এদিকে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স জানিয়েছেন, তার দেশেও আগামী মাসে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। তিনি বলেন, দেওয়া হবে কিনা এটা প্রশ্ন নয়, বরং কবে দেওয়া হবে সেটাই এখন ভাবছি আমরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে জানা গেছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 35 ত্রাণ প্রত্যাশী সহ 61 জন নিহত হয়েছেন। ক্ষুধায় এখন পর্যন্ত কমপক্ষে 100 শিশু মারা গেছে। সর্বশেষ আরও 5 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 2 জন শিশু। এতে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 217 জনে। চলমান হামলায় নিহতের মোট সংখ্যা 61,430 এবং আহতের সংখ্যা 1,53,213 জন ছাড়িয়েছে। নরেন্দ্র মোদী 2014 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানাতে লাল গালিচা বিছিয়ে দিয়েছিলেন। নিজের দেশে চীনা নেতার সঙ্গে নদীর তীরে দোলনায় বসে গল্প করেছিলেন এই আশায় যে চীনের মতো ভারতও একদিন অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করবে। কিন্তু মোদী ও জিনপিংয়ে সেই দোলনা ঝুলনের পরপরই সীমান্তে ভারত ও চীনের সেনাদের মধ্যে ভয়ঙ্কর উত্তেজনা দেখা দিয়েছিল, সংঘাত হয়েছিল। সেই সংঘাতের সময় চীন ভারতের অনেকখানি ভূমি দখল করে নিয়েছিল। ওই ঘটনা মোদীকে বিব্রত করে এবং হিমালয় অঞ্চলের উচ্চভূমিতে কয়েক বছর ধরে হাজার হাজার ভারতীয় সেনা মোতায়েন রাখতে বাধ্য করে। এটি ভারতের অর্থনীতিতে চাপ সৃষ্টি করে। ওই ঘটনার পর মোদী যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকলেন। শীতল যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ধীরে ধীরে উষ্ণ হতে থাকা সম্পর্ককে দ্রুত এগিয়ে নিতে মোদী নিজের রাজনৈতিক পুঁজি খরচ করলেন। ট্রাম্পের প্রথম মেয়াদেই তার সঙ্গে মোদির এমন সম্পর্ক গড়ে উঠল যে তিনি প্রোটোকল ভেঙে হিউস্টনের স্টেডিয়ামে ভরা জনসমাবেশে দাঁড়িয়ে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের জন্য ভারতীয় মার্কিন ভোটারদের কাছে ভোট চেয়ে বসলেন। সেবার ট্রাম্প হেরে যাওয়ার পর জো বাইডেন এলেন। বাইডেন প্রশাসন দলীয় রাজনীতি উপেক্ষা করে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ককে চীনের বিরুদ্ধে শক্তিশালী অংশীদার হিসেবে আরও সম্প্রসারণ করতে লাগলো। মোদি এক যৌথ অধিবেশনে বলেছিলেন, এআই মানে আমেরিকা অ্যান্ড ইন্ডিয়া। কিন্তু হঠাৎ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এসে মোদির জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। ট্রাম্প ভারতকে নিশানা করে 50% শুল্ক আরোপ করেছেন, কারণ ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনছে। ট্রাম্প ভারতের অর্থনীতিকে মৃত বলে আখ্যা দিয়েছেন। তিনি চলতি বছরের শুরুতে পাকিস্তানের নেতৃত্বকে ভারতের সমান মর্যাদা দিয়েছেন, যদিও এর আগে তিনি পাকিস্তানকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক বলেছিলেন। কিছুদিন আগে ভারত ও পাকিস্তানের মধ্যে লড়াই বেঁধে যায় এবং কয়েকদিন পর দুই দেশ অস্ত্রবিরতিতে যায়। ট্রাম্প দাবি করেছেন তার মধ্যস্থতায় ভারত পাকিস্তান বিরোধ মিটেছে।
টাইমস অব নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র চীন ভারত সম্পর্ক নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে উপরে উল্লেখ করা ঘটনাগুলো ভারতের জন্য এক আত্মসমালোচনার মুহূর্ত তৈরি করেছে। কারণ দেখা যাচ্ছে আকারে বিশাল ও অর্থনীতিতে ক্রমবর্ধমান হলেও ভারতের বিশ্বমঞ্চে ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। মোদি স্বীকার করেছেন এই বাণিজ্য বিরোধের কারণে তাকে ব্যক্তিগতভাবে রাজনৈতিক মূল্য দিতে হতে পারে। এখন কিছুটা উষ্ণতা ফেরানোর জন্য চীনের সঙ্গে আবার ভারত যোগাযোগ বাড়াচ্ছে। 7 বছর পর চলতি মাসের শেষে মোদির চীন সফরের কথা রয়েছে। তবে সীমান্ত সংঘাত ও পাকিস্তানের সামরিক তৎপরতায় চীনের প্রকাশ্য সমর্থন সম্পর্কে টানাপোড়েন বাড়িয়ে রেখেছে। পাশাপাশি চীন ভারতকে বিকল্প উৎপাদন কেন্দ্র গড়ে তোলার প্রচেষ্টাকে সন্দেহের চোখে দেখছে। মোদি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, যিনি নিজেও ট্রাম্পের সঙ্গে বাণিজ্য বিরোধে আছেন, এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। উভয় পক্ষই ভারত রাশিয়া বিশেষ ও সুবিধাজনক কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পুতিনের নয়াদিল্লি সফরের প্রস্তুতি চূড়ান্ত করতে মস্কো গেছেন। হঠাৎ তৈরি হওয়া অনিশ্চয়তা ভারতের অর্থনৈতিক ও কূটনৈতিক স্বপ্নে কিছুটা ধাক্কা দিয়েছে। দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র আর চীনের মধ্যে আটকে পড়েছে ভারত। এরা প্রয়োজনে ভারতকে চাপে রাখতে পিছপা হয় না। তাই ভারত আবার সেই পুরনো নীতি কৌশলগত স্বনির্ভরতায় ফিরতে চাইছে। মানে কোনো বড় জোটে বেশি জড়িয়ে না পড়ে নিজের মতো করে চলতে চাইছে বলে মন্তব্য করেন বিশ্লেষকরা। ভারতের সাবেক কূটনীতিক নিরুপমা রাও বলেছেন, ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্ত 2 দশক ধরে গড়ে ওঠা যুক্তরাষ্ট্র ভারতের গুরুত্বপূর্ণ অংশীদারত্বের ভিত কাঁপিয়ে দিয়েছে। তাই ভারত এখন বাস্তবতা মেনে কৌশল বদলাবে, যাতে নিজের স্বার্থ রক্ষা করা যায়। চীনের আগ্রাসনের ঘটনায় দেখা গেছে মোদি প্রকাশ্যে তেমন হইচই না করে শান্তভাবে সংকট সমাধানের চেষ্টা করেছেন। সীমান্তে চীনের হামলার পর তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি ও নৌবাহিনীর সহযোগিতা বাড়ালেও সরাসরি চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হাতিয়ার হয়ে কাজ করা থেকে বিরত থেকেছেন। এ কারণে গত অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মেরামতের সুযোগ তৈরি হয়েছে। ট্রাম্প যখন ভারতের উপর বেশি শুল্ক বসালেন, তখন মোদি স্পষ্টভাবে বললেন ভারত তার কৃষক, জেলে ও দুগ্ধ শিল্পীদের স্বার্থে কোনো আপোষ করবে না। তিনি জানেন এর জন্য তাকে ব্যক্তিগতভাবে বড় রাজনৈতিক মূল্য দিতে হতে পারে, তবু তিনি প্রস্তুত। আসলে রাশিয়ার তেল কেনা নিয়ে বিরোধ শুরু হওয়ার আগেই সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছিল। বছরের শুরুতে ভারত পাকিস্তানের সীমান্তে গোলাগুলির পর ট্রাম্প দাবি করেন তিনি 2 দেশকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছেন। পাকিস্তান এ দাবিকে স্বাগত জানায়, এমনকি নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করে। কিন্তু ভারত এ দাবি সরাসরি অস্বীকার করে এবং দেখাতে চায় মোদি এই সামরিক শক্তি দিয়ে পাকিস্তানকে পিছু হটতে বাধ্য করেছেন। বিশ্লেষকদের মতে সমস্যার মূল কারণ হলো এখন 2 দেশের সম্পর্ক রাষ্ট্রের বদলে 2 নেতার ব্যক্তিগত সম্পর্কের উপর নির্ভর করছে। ট্রাম্প আর মোদি দুজনেই খুব ব্যক্তিকেন্দ্রিক ও অহংকারী স্বভাবের, তাই সম্পর্কের ভাঙন আরও তীব্র হয়ে উঠেছে। ইসরায়েল হত্যা করতে পারে এই আশঙ্কায় অন্তত 15 শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে আত্মগোপনে পাঠিয়েছে ইরান। তাদের কয়েকজনের দেহরক্ষীও বদলে ফেলা হয়েছে। আর যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন, তাদের জায়গায় পরমাণু কর্মসূচির সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 2010 সাল থেকে দেশটির বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে গুপ্ত হত্যা করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। ইরানের পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে তথ্য পেতে দেশটিতে গুপ্তচর বৃত্তি করছে মোসাদের এজেন্টরা। গত জুনে ইরানে হামলা চালিয়ে 12 দিনে অন্তত 30 পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল। এরপরই পরমাণু বিজ্ঞানীদের নিরাপত্তা জোরদার করে তেহরান। ইসরায়েলি গুপ্তচরদের ধরতে দেশ জুড়ে অভিযান চালায় ইরান সরকার।
মোসাদের এজেন্ট সন্দেহে ইতোমধ্যে কয়েকশো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গত সপ্তাহে ২০ জনকে গ্রেপ্তার করে ইরানের নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তার হন রুজবে ভাদি নামে এক পরমাণু বিজ্ঞানী। ইরানের পরমাণু বিজ্ঞানীদের সংবেদনশীল তথ্য ইসরায়েলকে দিয়েছিলেন তিনি। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর বুধবার তাকে ফাঁসি দেওয়া হয়। সম্প্রতি টেলিগ্রাফকে ইরানের কর্মকর্তারা জানান, ইসরায়েল হত্যার পরিকল্পনা করেছে এমন তালিকাভুক্ত প্রায় ১০০ পরমাণু বিজ্ঞানীর মধ্যে অন্তত ১৫ জন আত্মগোপনে রয়েছেন। তেহরান ও উত্তর উপকূলের শহরগুলোতে পরিবারের সঙ্গে নিরাপদ বাড়িতে সার্বক্ষণিক সুরক্ষার মধ্যে থাকছেন তারা। যাদের দেহরক্ষীদের উপর আস্থা ছিল না, তাদের নতুন দেহরক্ষী দেওয়া হয়েছে। তবে ইসরায়েল বলছে, ইরানের পরমাণু কর্মসূচিতে অংশ নিলে সেই বিজ্ঞানীরা স্বয়ংক্রিয়ভাবেই ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। সেই সঙ্গে নিহত ও আত্মগোপনে থাকা ইরানি পরমাণু বিজ্ঞানীদের স্থলাভিষিক্তরা বর্ধিত নিরাপত্তা সত্ত্বেও অতর্কিত হামলার ঝুঁকিতে আছেন। ইসরায়েলের ১২ দিনের বিমান হামলায় ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। সিনিয়র এক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই বিজ্ঞানীদের পরিবার সহ তেহরানের নিরাপদ ভিলা এবং দেশের উত্তর উপকূলে সরিয়ে নেওয়া হয়েছে। তেহরানের বিশ্ববিদ্যালয়গুলোতে যারা আগে পারমাণবিক কর্মসূচিতে যুক্ত ছিলেন, তাদের পরিবর্তে এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে যাদের পারমাণবিক প্রোগ্রামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। দ্য টেলিগ্রাফের কাছে ইসরায়েলি বিশেষজ্ঞরা বলেছেন, ইরানের নিহত বিজ্ঞানীদের কাজ গ্রহণ করতে প্রস্তুত নতুন গবেষকেরা। এই পরিস্থিতিকে তারা মারা যাওয়া মানুষের হাঁটাহাঁটি অর্থাৎ মৃত ব্যক্তিদের বেঁচে থাকার সঙ্গে তুলনা করেছেন। একই সঙ্গে তারা জানাচ্ছেন, যে গবেষকরা ইরানের পরমাণু কর্মসূচির দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন, তাদের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪ জুন জানান, ইরান এখনও তাদের পারমাণবিক কর্মসূচির পরিদর্শন মেনে নেয়নি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করেনি। তিনি বলেন, ইসরায়েল ইরান যুদ্ধের পর ইরানের পারমাণবিক প্রোগ্রাম স্থায়ীভাবে পিছিয়ে গেছে, তবে তারা হয়তো অন্য কোথাও থেকে আবার শুরু করতে পারে। জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানায়, যুক্তরাষ্ট্রের হামলার পর আশেপাশের এলাকায় কোনো অতিরিক্ত তেজস্ক্রিয়তা দেখা যায়নি। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এই হামলার সত্যতা স্বীকার করলেও বলেছে, হামলা তাদের পারমাণবিক উন্নয়নে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন স্যার দাবি করেছেন, ইরানের পারমাণবিক প্রোগ্রাম 2 বছর পিছিয়ে গেছে, যদিও তেহরান এই দাবি প্রত্যাখ্যান করেছে। ইরানের পার্লামেন্ট সদস্য মাহদি মোহাম্মদ বলেন, ইরানের দৃষ্টিকোণ থেকে অপ্রত্যাশিত কিছুই ঘটেনি। তারা কয়েক রাত ধরে ফোর্দো সাইটে হামলার প্রত্যাশায় ছিলেন এবং সেখানকার কর্মীরা আগেই সরে গিয়েছিল। হামলা হলেও মারাত্মক কোনো ক্ষতি হয়নি।